উদ্যোক্তা তৈরিতে আগামীতে সারা দেশে হবে মেলা। বাণিজ্য মেলা উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা নতুন পণ্য উদ্ভাবনের তাগিদ। বছরের প্রথম দিনেই পাঠ্যপুস্তক বিতরণ, নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা, সবাইকে দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। সংস্কার চলমান প্রক্রিয়া, তাই সংস্কার শেষে নির্বাচন গ্রহণযোগ্য নয় বললেন মঈন খান। দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেওয়ার দাবি। নতুন বছর হবে হাসিনা আওয়ামী লীগের বিচারের বছর, মন্তব্য চিফ প্রসিকিউটরের। কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বর্ষবরণ ঘিরে কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকের ঢল, হোটেল মোটেলে উপচে পড়া ভিড়, বিদেশি পর্যটক না থাকায় ব্যবসায়ীদের হতাশা। এবং বর্ণিল আয়োজনে নতুন বছর বরণ, প্রথম দিনও গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতা, আরও 10 ফিলিস্তিনি নিহত। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উদ্যোক্তা তৈরিতে আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলা করার ঘোষণা দেন তিনি। মেলায় তরুণ উদ্যোক্তাদের কাজে লাগানোর পাশাপাশি নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে রপ্তানি আরও গতিশীল করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ নিয়ে আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। বুধবার পর্দা উঠল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর পূর্বাচলে মেলা উদ্বোধন করে ডক্টর ইউনূস তরুণ উদ্যোক্তাদের মেলায় বিনিয়োগের আহ্বান জানান। এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার, সুযোগ সৃষ্টি করার। তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি, মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সুযোগ কাজে লাগাতে, সেই সঙ্গে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রফতানিকে আরও গতিশীলে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের শক্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুশ্রুতিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুশ্রুতি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আশা ব্যক্ত করেন। অবস্থা থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আসন্ন রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 2024-এর বিপ্লবের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক উৎকর্ষতা অর্জনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। এবারের বাণিজ্য মেলায় বিশ্বের 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা।
প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর সহ 7টি দেশের 11 প্রতিষ্ঠান অংশ নেবে মেলায়। মাসব্যাপী এ মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। নতুন বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তবে সব এলাকাতে সমানভাবে পৌঁছানো যায়নি পাঠ্যপুস্তক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য মতে এবছর প্রায় 4 কোটি শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বছরের প্রথম দিন সকালেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর স্কুল প্রাঙ্গণ। উদ্দেশ্য নতুন বই পাওয়া। সারা দেশের মতো ময়মনসিংহের বিভিন্ন স্কুলে শ্রেণীভিত্তিক বই বিতরণ শুরু হয়েছে। বছরের শুরুতে বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন বই পেলাম, এটা আসলে অনেক আনন্দদায়ক মনে হচ্ছে। এছাড়া এর আগের সময় থেকে এবারের বইগুলোর মান অনেক উন্নত। আসলে বছরের প্রথম দিন বই পাওয়া অত্যন্ত আনন্দদায়ক একটি অনুভূতি। তবে সব শিক্ষার্থীর হাতে পৌঁছানো যায়নি বই। পর্যায়ক্রমে মাস জুড়ে বই বিতরণ হবে জানান জেলা প্রশাসক। কিছু সীমাবদ্ধতা আছে, যেটা আপনারা সকলেই জানেন যে আমাদের যে পরিমাণ বইয়ের চাহিদা রয়েছে আমরা তার তুলনায় একটু কমই পেয়েছি। আমরা আশা করছি আগামী 20 তারিখের মধ্যেই আমরা আমাদের সমস্ত বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে বই উৎসবে সামিল হয়েছেন শিক্ষক, অভিভাবকরাও। নতুন বছরের প্রথম দিন, তাই আনন্দটাও খানিকটা বেশি। ক্লাস 2 এ ওঠে আমার খুব মজা লাগছে, কারণ আজকে আমি নতুন ক্লাস হচ্ছি আর আমি আর বই পেয়ে আমি আরো খুশি। আমি অনেক পড়ি, আমি 3টা বই পেয়েছি, আমি পড়াশোনা ভালো করব। 3টা বই দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর। একটা হচ্ছে সপ্তবর্ণা বই, একটা ইংলিশ বই আর একটা গণিত বই। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা সাতক্ষীরার শিক্ষার্থীরা। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষক শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে আমরা খুব খুশি হয়েছি এবং আমরা আনন্দ উপভোগ করছি। 2010 সাল থেকে বই উৎসবের মাধ্যমে শিক্ষাবর্ষের প্রথম দিন ঘটা করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্যবারের মতো নতুন বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে নতুন বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেন তিনি। জানান 5 জানুয়ারির মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে বই যাবে, 10 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের 8টি এবং 20 তারিখের মধ্যে সব বই যাবে। আড়াই মাসে 441 বই পরিমার্জন হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এবার 10ম শ্রেণীর আলাদা বই সহ অতিরিক্ত 6 কোটি 79 লাখ বই ছাপাতে হচ্ছে। আগামীতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই আরো বিদেশে ছাপানো হবে না। পুরো মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরে একটা শুদ্ধি অভিযান চালানোর একটা পরিকল্পনা আমাদের আছে। বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন মন্ত্রণালয়ে সেটা হবে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রথম সমস্যাটা হলো তো যে আমরা বিদেশে বই ছাপাবো না, যেটার কথা বলা হয়েছে। শিক্ষাক্রম নতুন করা হয়েছে অনিবার্য কারণে, সেটা কিছু কারণ আছে। তাতে করে বইয়ের সংখ্যা বেড়েছে এবং যে সময় থেকে শুরু করা হয়েছে তখন সময় খুব কম ছিল, তার মধ্যে আবার অনেক পরিমার্জন করতে হয়েছে যাতে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে। সংস্কার চলমান প্রক্রিয়া, তাই আগে সংস্কার পরে নির্বাচন, এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জাতির দুঃসময়ে ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখে চলেছে বলে জানান ছাত্র নেতারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন।
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র দলের নেতারা বলেন, জাতির যে কোনো দুর্যোগ দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রদল। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা হলো, আমরা সততা, নীতি, আদর্শ নিয়ে এই ছাত্রদলের নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। জাতীয়তাবাদী ছাত্রদল গত 5 দশকেরও বেশি সময় ধরে প্রকাশ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা মনে করি ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে। এ সময় জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার অবদান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দ্রুত নির্বাচনেরও দাবি জানান তিনি। এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি, তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায় এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে সেই ভোটের সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। তার অর্থ এটা নয় যে সংস্কার বসে থাকবে, সংস্কার চলবে। সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সংস্কার শেষে নির্বাচন হবে এমন মন্তব্য কোনো অর্থ বহন করে না। আগে সংস্কার পরে নির্বাচন অথবা পরে আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরেই বিগত 16 বছরের অপকর্মের বিচার হবে বলে আশাবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, প্রধান বিচারপতির সম্মতির পরই মূল ভবনে বিচারিক কাজ শুরু হবে। পতিত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে 5 আগস্ট চানখারপুলে 5 জনকে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। 2025 হবে বিচারের বছর এবং আমরা চেষ্টা করব 2025 সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য। আগে যে আশাবাদ ব্যক্ত করেছি সেই আশাবাদ থেকে আমরা সরিয়ে আসিনি, সেটার মধ্যে আমরা আছি। আমরা আশা করছি এই বছর বিচারের বছর হবে। চাঁদাবাজির 2 মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 2 দিন করে মোট 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ এ আদেশ দেন। কামরুল ইসলামকে সকাল 9টার পর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় কামরাঙ্গীরচর থানায় করা চাঁদাবাজির 2টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ। একই সঙ্গে মামলা দুটিতে 10 দিন করে রিমান্ডে দেওয়ার আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রতিটি মামলায় কামরুল ইসলামের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 নভেম্বর গ্রেফতার হন কামরুল ইসলাম। জুলাই আগস্ট বিপ্লব ঘিরে মিথ্যা মামলা হয়রানি থেকে বাদ পড়েনি ক্যান্সার আক্রান্ত ষাটোর্ধ্ববৃদ্ধ। রাজধানী না করলেও মামলায় তাকে উপজেলা আওয়ামী লীগের নেতা বানিয়ে দিয়েছে মামলা চক্র। তবে এ লাপাত্তা মামলার বাদী, যা নিয়ে বিপত্তিতে যাত্রাবাড়ি থানার পুলিশও। মিথ্যা মামলা বাণিজ্য নিয়ে এম এ আজিমের রিপোর্ট। ক্যান্সার আক্রান্ত জাহাঙ্গীর ফরাজি ফরিদ বছর কয়েক অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে আছেন পৃথিবীর বুকে। জুলাই আগস্ট বিপ্লবের হত্যা মামলায় আসামি হয়ে এখন পড়েছেন আরেক বিপত্তিতে। মামলায় তাকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে উল্লেখ করা হলেও দেশ টিভির হাতে আসা কমিটি তালিকা বলছে কোনোদিনই আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন না তিনি। আমার আওয়ামী লীগের সহসভাপতি, আমি জীবনে কোনো সদস্যও ছিলাম না কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোথায়। আমি জীবনে 30 বছর 40 বছর ঢাকায় কোনদিন মিছিল মিটিং না, দেশেও কোনো মিছিল মিটিং আমি
অ্যাটেন্ড করি নাই। নিজ উপার্জনের টাকায় এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করায় এখন অনেকেই রাজনৈতিক প্রতিপক্ষ ভাবছে তাকে, তাই এমন মামলা বলেও দাবি তার। তহসিল অফিস, পোস্ট অফিস আমার নিজের জায়গায়, আমি প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার জায়গা নিজে দিয়ে তহসিল অফিস করে দিছি গ্রামের স্বার্থে। দেশে অন্তত 7-8টা মসজিদ করে দিছি, হ্যাঁ, বাথরুম করে দিছি। তাই এই সব কিছু কাজে এলাকার কিছু লোক যারা সাধারণত থাকে তারা ইচ্ছন্নি হইয়া তারাই এই মামলা দিয়েছে। তবে মামলার পর আত্মগোপনে মামলার বাদী, জানিয়ে বিপত্তিতে যাত্রাবাড়ি থানা পুলিশও। বাদী যদি পাওয়া যায় তাদের বাদীর মতো করে তাকে বারবার জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু তথ্য পাওয়া যেত, বাদীর কাছ থেকে তথ্য পাওয়া যেত, হয়তোবা সেই তথ্যগুলো আমরা পাবো না। মামলা তদন্তকারী কর্মকর্তা হয়তোবা তার একটু সময় লাগবে, বেশি একটু তদন্ত বেগ পেতে হবে। তবে হয়রানির মামলাগুলো তদন্ত করে নিষ্পত্তি করা হবে বলেও দাবি তার। বাদী মামলা যেটা দিতেই পারে, আর আমরা তো আমাদের নিতে হয়, কিন্তু তদন্ত কি আসছে আসলে সেটাই বিষয়। মানে তদন্তকারী কর্মকর্তা কি ব্যবস্থা নিচ্ছে সেটাই বিষয়। তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা থেকে বাঁচতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছেও আবেদন করেছেন অসুস্থ জাহাঙ্গীর ফরাজি ফরিদ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ডানা, এই মুহূর্তে দুদকের যে টিম এখানে এসেছেন তারা কিন্তু এখানকার যে পরিচালক ভূমি তার রুমে রয়েছেন, মনির হোসেন হাওলাদার তার রুমে এই মুহূর্তে এখনো রয়েছেন এবং তারা যেটি জানতে চেয়েছেন যে প্রবাসীদের যে বরাদ্দকৃত যে প্লটগুলো রয়েছে সেই প্লটগুলো বিক্রি হচ্ছে এবং জালিয়াতির মাধ্যমে তাদের ছবি পাল্টে ভিন্ন ছবি দিয়ে আসলে সেই প্লটগুলোকে বিক্রি করা হচ্ছে। তার সাথে রাজুকের যে কর্মচারীরা জড়িত সেই অভিযোগটি কিন্তু তারা করেছেন এবং এখানে এই মুহূর্তে যদি দেখাতে চাই যে দুদকের যে যারা এখানে এসেছেন তারা কিন্তু সেই নথিগুলো পর্যালোচনা করছেন এবং সেই নথিগুলোতে কিভাবে বরাদ্দকৃত প্লট বিক্রি হয়েছে বা হস্তান্তর করা হচ্ছে সেই বিষয়গুলো তারা জানছেন। এর বাইরে সকালে যখন দুদকের টিম এখানে আসেন তারা কিন্তু ছদ্মবেশে এখানকার যে কর্মকর্তারা রয়েছিলেন বা কর্মচারীরা রয়েছিলেন তাদের সাথে কথা বলেন এবং প্লট কেনার বিষয়ে প্রস্তাব দেন এবং তখন কিন্তু এখানে কয়েকজন দালাল তাদেরকে সেই প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেন এবং তাদেরকে কিন্তু সেই প্লটটি 10 লাখ টাকার কমে বিক্রি করে দেওয়ার একটি প্রলোভন তাদেরকে দেখানো হয় এবং পরবর্তীতে কিন্তু সেই কর্মচারীদেরকে এখানে দুদকের যারা এসেছেন তারা কিন্তু খোঁজ করেন এবং তারা কিন্তু এখান থেকে পালিয়ে যায়। এই মুহূর্তে কিন্তু তারা বেশ কয়েকজন কর্মকর্তার বিষয়ে তথ্য জানতে চেয়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক পিডি উজ্জ্বল মল্লিক, তিনি একটি প্লট বরাদ্দ নিয়েছেন এবং সেই প্লটটি তিনি কিভাবে বরাদ্দ নিয়েছেন, কি তথ্য দিয়েছেন বা কিভাবে তাকে দেওয়া হয়েছে সেই তথ্যগুলো তারা জানতে চেয়েছেন। এর বাইরে এখানে ডাটা এন্ট্রি অপারেটর সাইফুল্লাহ চৌধুরী সহ জাফর সাদিক সহ বেশ কয়েকজনের বিষয়ে কিন্তু তারা জানতে চেয়েছেন এবং তাদের যে তথ্য এবং এখানে তারা কি হিসেবে কর্মরত রয়েছেন, কতদিন কর্মরত রয়েছেন সেই সকল বিষয়গুলোও কিন্তু তারা জানতে চেয়েছেন। এর বাইরে সুস্পষ্টভাবে তারা একটি 305 নম্বর সড়কে 14 নম্বর সেক্টর উত্তরের সেখানে 33 নম্বর প্লটের বিষয়টি তারা আসলে সুস্পষ্টভাবে জানতে চেয়েছেন যে সেই প্লটটি আসলে কোন প্রবাসীর নামে বরাদ্দ দেয়া এবং সেটি হস্তান্তর হয়েছে কিনা বা কোনো রয়েছে কিনা। তো সেই বিষয়গুলোতে আসলে এখানে যে পরিচালক রয়েছেন তিনি কিন্তু তাদেরকে সে তথ্যগুলো দিয়েছেন এবং দুদক থেকে বলা হয়েছে সেই তথ্যগুলো পর্যালোচনা করে তারা প্রতিবেদন দাখিল করবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। পূর্বাঞ্চলে বরাদ্দ প্লট জালিয়াতির অনুসন্ধানে রাজুকে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সরকারি অনুদান পেতে এখন থেকে স্বচ্ছতার স্বার্থে গণ অভ্যুত্থানে আহত নিহতদের হাসপাতালের চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়ন লাগবে। বুধবার সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম কথা বলেন। এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109 কোটি 20 লক্ষ। আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি আমাদের যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদেরকে আমাদের জায়গা থেকে 47 কোটি 32 লক্ষ। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 161 কোটি টাকার মতো। আমরা অলরেডি আমাদের ফাউন্ডেশন থেকে চেক হস্তান্তর করেছি 628 জনকে। 826-এর মধ্যে 628 অলরেডি আমরা দিয়ে দিয়েছি।
বছরের প্রথম দিনে জমজমাট দেশের পর্যটন স্পটগুলো, বিশেষ করে কক্সবাজার ও পটুয়াখালীতে নেমেছে ভ্রমণ পিপাসুদের ঢল। বুকিং হয়েছে সব হোটেল মোটেল, বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে শূন্যের কোঠায় বিদেশি পর্যটকদের সংখ্যা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজা রিপোর্ট। নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজার সমুদ্র সৈকতে আতশবাজি ফাটিয়ে এভাবেই উল্লাসে মাতেন হাজার হাজার মানুষ। পুলিশ বেশ কয়েকটি আতশবাজি ও ফানুস জব্দ করলেও আটকানো যায়নি নতুন বছরকে স্বাগত জানানোর এই উদযাপন। নাগরিক জীবনের কোলাহল থেকে বছরের এই সময়টা প্রকৃতির সাথে কাটাতে চান অনেকেই। তাই যেন বছরের বিদায় ও নতুনকে বরণে কক্সবাজারে এসেছে লাখের বেশি পর্যটক। খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন পর আসলাম, প্রায় 8 ইয়ার্স পরে এসেছি। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, লোকজনের সিস্টেমেটিক যাতে সবকিছু করতে পারে সেটা থাকা দরকার। এদিকে বছরব্যাপী কক্সবাজারে দেশীয় পর্যটকের ঠাসা থাকলেও বিদেশি পর্যটকের উপস্থিতি একেবারেই নেই। এ নিয়ে আক্ষেপ ব্যবসায়ীদের। সরকারের সহায়তায় যদি একটা জোন করা হয় এখানে ইমিডিয়েট, তাহলে এখানে বিদেশি পর্যটকরা এখানে আসবে। দেশীয় পর্যটকরা বলছেন দিনের পর দিন পর্যটক বাড়ার সুযোগে স্থানীয় ব্যবসায়ীরা বাড়িয়েই যাচ্ছে খরচ। এটি চলতে থাকলে বিদেশি পর্যটকদের মতো মুখ ফিরিয়ে নিতে পারে দেশীয়রাও। ক্রাউড কন্ট্রোলটা আমাদের একটু মেনটেন করা, কারণ তারা চাইতে তারাও আসে যখন এখানে একটু আরামপ্রিয়, তারা আরাম করতে আসে, একটা ফ্রি টাইম স্পেন্ড করতে আসে। এদিকে নতুন বছরের নতুন সূর্য উপভোগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছে হাজারো পর্যটক। বুধবার কাকডাকা ভোরে নতুন সূর্যোদয় উপভোগে চর গঙ্গামতি, চর হেয়ার, ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। 2024-কে বিদায় জানানোর জন্য we are coming from Sweden and we enjoy our vacation in Kuakata. আমরা মূলত 31st নাইট প্লাস হ্যাপি নিউ ইয়ার দুটো একসাথে সেলিব্রেশন করার জন্যই কুয়াকাটা এসেছিলাম। বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল, বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। 3 দিনে শত কোটি টাকার ব্যবসার কথা বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা। নতুন বছর উপলক্ষে আমরা খুবই অফার দিচ্ছি, আমাদের যারা গেস্ট আসবেন ওনাদেরকে একটু ফ্যাসিলিটিস দিচ্ছি নতুন বছরে যারা আসে, বিশেষ করে কুয়াকাটাতে। যে সমস্ত জায়গায় সাধারণত পর্যটকরা যায়, লেম্বুর বন, গঙ্গামতির চর, চর বিজয় এবং এই টুরিস্ট কুয়াকাটা যে বিচে যে সমস্ত পর্যটকরা আসেন তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। বছরের প্রথম দিনে ইসরায়েলের হিংস্র থাবা থেকে রেহাই পায়নি গাজাবাসী। স্থানীয় সময় বুধবার জাবালিয়া সহ বিভিন্ন অঞ্চলের আইডিএফ এর হামলায় প্রাণ গেছে 10 জনের। এদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বৃষ্টি। ভারী বর্ষণে খান ইউনিসের ফিল্ড হাসপাতাল প্লাবিত হয়েছে। তবে নতুন বছরে শান্তি ফিরবে বলে আশাবাদী গাজাবাসী। এ নিয়ে আরো জানাচ্ছেন আফরিন মৌ। একদিকে আতশবাজি ও আলোর ঝলকানিতে নতুন বছর বরণে ব্যস্ত বিশ্ববাসী, ঠিক অন্যদিকে ইসরায়েলি মুহুর্মুহু বোমা হামলায় কাঁপছে গাজা। বুধবার স্থানীয় সময় রাতেও উপত্যকার জাবালিয়া, বেইত লাহিয়া সহ বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালায় আইডিএফ। এদিনও প্রাণ যায় বেশ কয়েকজনের। তবে নতুন বছরে ইসরায়েলি এই আগ্রাসন বন্ধের মধ্য দিয়ে উপত্যকা জুড়ে শান্তি ফিরে আসবে বলে আশাবাদী গাজাবাসী। আমাদের ইচ্ছা নতুন বছরের আগমনের সাথে এই যুদ্ধের সমাপ্তি হোক এবং গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হোক। আমার স্বপ্ন ছিল স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এবং বৈজ্ঞানিক গবেষণা চালানো, কিন্তু এই যুদ্ধ সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমি আশা করি আমরা ভবিষ্যতের জন্য আশার আলো দেখতে পাবো। নিজ বাড়িতে ফেরার অধীর আগ্রহে আগ্রাসনের শিকার এসব ছিন্নমূল ফিলিস্তিনিরা। আজ আমার জন্মদিন। আমি বাড়িতে একটি বড় জন্মদিনের পার্টির আয়োজন করতে পারবো ভেবেছিলাম। নতুন বছরে আমার ইচ্ছা বাড়ি ফিরে যাব, বন্ধুদের সঙ্গে আড্ডা দিব। আমি রোজই এই স্বপ্ন দেখি। দেখছেন সংবাদ দুপুর। এবার খেলা সংবাদ। ব্যাট বলের লড়াইয়ে বেশ জমে উঠেছে এবারের বিপিএল। প্রথম 4 ম্যাচে ব্যাটারদের 4 ছক্কার ফুলঝুরি দেখেছেন দর্শকরা। এখন পর্যন্ত ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগে আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশিরা। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।